বর্তমানে ভারতের হাতে কাতারের এমনই একটা জিনিস ধরা পড়ে গেছে যার ফলে কাতার বড় সমস্যায় পড়তে পারে। কিন্তু নিজের গ্যাসের ভান্ডার নিয়ে অহংকার দেখানো কাতার হয়তো ভুলে গেছে যে কাতার প্রতি বছর ভারতের কাছ থেকে কয়েক মিলিয়ন আমেরিকান ডলারের ইনজেকশন, ক্যাপসুল, সিরাপ এবং অন্যান্য ওষুধ ইম্পোর্ট করে। ফলস্বরূপ কাতারের 70 থেকে 80% জনসংখ্যা ভারতেরই তৈরি ওষুধ খেয়ে বেঁচে আছে। কাতার এতদিন মনে করেছিল ভারত তার প্রয়োজনের 50% এলএনজি কাতারের কাছ থেকে ইম্পোর্ট করে, যার ফলে কাতার যদি ভারতকে এলএনজি ইম্পোর্ট বন্ধ করে দেয় তাহলে ভারত সমস্যায় পড়বে। কিন্তু এবার একবার ভেবে দেখুন, কাতারের 70 থেকে 80% জনসংখ্যা ভারতে রপ্তানি করা ওষুধ খেয়ে বেঁচে আছে। এখানে সবচেয়ে বড় টুইস্ট হলো কাতার শুধু ভারতের থেকে এই মেডিসিন আমদানি করতে পারবে। যদি ভারত এই সময় দাঁড়িয়ে এই ওষুধ ইম্পোর্ট বন্ধ করে দেয় তাহলে কাতার সমস্যায় পড়ে যাবে। ভারতের সামনে কাতার ছাড়াও অন্যান্য দেশ রয়েছে যারা ভারতকে এলএনজি সাপ্লাই দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এছাড়া এই ভিডিওতে আরো অনেক খবর রয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের দিনে দাঁড়িয়ে ভারত কাতারকে প্রতি বছর প্রায় 146 ড্রাগ শিপমেন্ট এক্সপোর্ট করে। ভারত থেকে 16টা এক্সপোর্টার ওষুধ এক্সপোর্ট করে এবং কাতারের 16টা বায়ার্স সেগুলো কিনে কাতারের বিভিন্ন প্রান্তে সাপ্লাই করে দেয়। এছাড়া প্রতিনিয়ত এক্সপোর্টের সংখ্যা বেড়েই চলেছে, যেখানে এক বছরের মধ্যে ভারত 13% বেশি ওষুধ কাতারে এক্সপোর্ট করা শুরু করেছে। এছাড়া আপনাদের জানিয়ে দিই, বর্তমানে কাতারের জিওগ্রাফিক্যাল লোকেশন এবং ওখানকার লাইফস্টাইল এমন হয়ে গেছে যার ফলে কাতারে অতিরিক্ত মেদ, সুগার, হার্ট অ্যাটাক এবং স্কিন প্রবলেমের মতো বিভিন্ন ধরনের রোগ প্রতিনিয়ত বেড়েই চলেছে। সেই সময়ে দাঁড়িয়ে কাতার গোটা বিশ্বের কাছে ডিমান্ড করেছিল তা যেন কম টাকায় ওষুধ পায়, কিন্তু চায়না, আমেরিকার মতো দেশগুলো কেউই কাতারকে সাহায্য করেনি। সেই সময়ে ভারত একমাত্র কাতারের অসুবিধা বুঝতে পেরে কাতারকে ওষুধ সাপ্লাই করা শুরু করে দিয়েছিল। সেই সময় দাঁড়িয়ে কাতারকে ভারত ওষুধ, ইনজেকশন, মলম, সিরাপ এই ধরনের জিনিসগুলো দেওয়া শুরু করে, যেগুলো কাতারকে অন্যান্য দেশ দিতে রাজি ছিল না। ভারত এই সবকিছু কাতারকে সুলভ মূল্যে হাই কোয়ালিটির দিয়ে থাকে। বর্তমান সময়ে ভারত যেমন ভাবে কাতারকে সাহায্য করে চলেছে, সেই অনুযায়ী কাতারকেও তার সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবা উচিত ছিল। যদি কাতার কিছু না ভেবে এরকম সিদ্ধান্ত নিয়ে যায় তাহলে কাতার নিজেই বড় সমস্যায় পড়তে পারে, স্পেশালি মেডিকেল ইন্ডাস্ট্রিতে। কারণ ভারতের মেডিকেল ইন্ডাস্ট্রি অলরেডি তৃতীয় বড় ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির 11,000-এরও বেশি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, যেখানে মেডিসিন ভারতে তৈরি করা হয়। এছাড়া ভারতের এই ইন্ডাস্ট্রি 2022 থেকে 23-এ প্রায় 25 বিলিয়ন আমেরিকান ডলারের ছিল। এর জন্য যদি কাতার মেডিসিন নিতে না চায় তাহলে ভারতের কোনো ক্ষতি হবে না। আমরা আরো অন্যান্য দেশকে মেডিসিন এক্সপোর্ট করতে পারবো, কারণ গ্লোবালি অসুখ বিসুখ বাড়তে শুরু করেছে। এবার যদি কথা বলি এলএনজি আমদানি সম্বন্ধে, তাহলে ভারতের সামনে আরো বেশ কয়েকটা দেশ রয়েছে যারা ভারতকে এলএনজি এক্সপোর্ট করতে পারবে। ভারতের সামনে অনেকগুলো রাস্তা খোলা রয়েছে, এখনো সময় আছে কাতারের ভুলগুলো শুধরে নেওয়ার এবং ইন্ডিয়ান নেভির এক্স অফিসারদের সসম্মানে মুক্ত করার। এবার দেখার বিষয় হচ্ছে কাতার পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেয়। তবে এই বিষয়ে আপনাদের কি মনে হয়? যা কাতারকে নিয়ে রয়েছে আরো একটা আপডেট। তো বন্ধুরা, বর্তমানে কাতার ভারতের সাথে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা কাতারকে বহু বছর ধরে কষ্ট দেবে। কাতার এখনো হয়তো বুঝতে পারছে না যে তার সাথে পরবর্তীকালে কি ঘটতে চলেছে। আপনাদের জানিয়ে দিই, কাতারের ইকোনমি তার 70% রেভিনিউ জেনারেট করে পেট্রোলিয়াম প্রোডাক্টকে বিক্রি করে। কাতারের মতো আরব দেশগুলোর ভাগ্য ভালো যে এখানে তেলের অনেক বড় রিজার্ভ মজুত রয়েছে। এই তেলকে বের করে নেওয়া খুবই সহজ, কিন্তু এগুলো রিফাইনিং এ যেই টেকনিক্যাল এক্সপার্টিজের প্রয়োজন পড়ে সেটা কেবল ভারতের কাছে রয়েছে। রিফাইনারি, পেট্রোলিয়াম রিজার্ভ থাকার জন্য এই দেশগুলো যে কোনো যুদ্ধে নিজের লাভ তুলে নিতে জানে। কিছুদিন আগে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর বড় বড় দেশগুলো রাশিয়ার কাছ থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছিল, তখন এই দেশগুলো প্রচুর পরিমাণে তেল এক্সপোর্ট করে এবং এলএনজির মতো মেজর সাপ্লাইজ এই আরব দেশগুলোর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এবং যেই দেশগুলো কাতারের কাছ থেকে নিজের অয়েল সাপ্লাইজ নেওয়া শুরু করে দেয়, ওই দেশগুলোর মধ্যে ফ্রান্স, জার্মানি এবং নেদারল্যান্ডের মতো দেশগুলো রয়েছে, যাদেরকে এলএনজির অনেক বড় উপভোক্তা বলে মনে করা হয়। তো বন্ধুরা, এবার মজার ব্যাপার এটাই যে ওই সমস্ত দেশগুলো কাতারের সাথে এই ডিল 2 দশকের বেশি সময়ের জন্য সাইন করেছিল। কাতারের শুরুতে এটা মনে হয়েছিল কমপক্ষে 20 বছর
তাদের রুটি রুজির ব্যবস্থা হয়ে গেছে। কাতারের আর ভারতকে কোনো ধরনের প্রয়োজন পড়বে না, এটাই তারা মনে করেছিল। কিন্তু বর্তমানে জার্মানি কাতারের এই মনস্কামনায় জল ঢেলে দিয়েছে। বর্তমানে জার্মানি অল্টারনেটিভ ফুয়েলকে নিয়ে একটা রিসার্চ ল্যাব তৈরি করে ফেলেছে এবং জার্মানি তার কোম্পানিগুলোকে এটা বলে দিয়েছে যে তারা বর্তমান সময়ে ফসিল ফুয়েলের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে হাইড্রোজেনের মতো ফুয়েলের ব্যবহার বাড়াবে। কাতার এটা জানতো যে তাদের এই সাম্রাজ্য একদিন না একদিন ধ্বংস হবেই, কিন্তু সেটা এত তাড়াতাড়ি হবে সেটা কাতার জানতো না। বন্ধুরা, সত্যি তো এটাই, পেট্রোলিয়ামের ব্যবহার পুরোপুরিভাবে বন্ধ করা কখনো সম্ভব নয়, কারণ যদি পেট্রোলিয়ামে চলা গাড়ি বন্ধ হয়ে যায় তাও কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে পেট্রোলিয়ামের প্রয়োজন সব সময় পড়বে। এর জন্য ভারত নিজের কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য পেট্রোলিয়ামের ভান্ডার নিজের সীমাতেই খুঁজতে বেরিয়ে পড়েছে, কারণ ভারত সরকার ভালো মতো জানে আগামী 10 বছরে ট্রান্সপোর্টেশনে ফসিল ফুয়েলের দরকার প্রায় নেই বললেই চলে। এছাড়া এনার্জি ডিমান্ডকে পূরণ করার জন্য পুরো ভারতে সোলার এবং উইন্ড এনার্জি ছাড়া হাইড্রোজেন এবং বায়ো ফুয়েলের ব্যবহার বড় স্কেলে করা হয়। অর্থাৎ এটা পরিষ্কার, যদি ভারত ফসিল ফুয়েলের ব্যবহারকে কয়েক গুণ কমিয়ে দেয় তাহলে কাতার সহ অনেক অয়েল প্রডিউসিং দেশের খাবারে অভাব পড়তে পারে। রিসেন্টলি হাইড্রোজেন প্রোডাকশনের জন্য একটা পিএলআই বের করা হয়েছিল, যাতে ইলেকট্রোলাইজার থেকে শুরু করে হাইড্রোজেন ইঞ্জিন ডেভেলপ করার জন্য ভারত সরকার একটা অনেক বড় আর্থিক সাপোর্ট দেওয়ার কথা জানিয়েছিল। আসলে ফুয়েল অফ দ্য ফিউচার অর্থাৎ হাইড্রোজেনকে নিয়ে ভারত একটা বড় এক্সপোর্টার হওয়ার টার্গেট নিয়েছে। একদিকে যেমন ইউরোপীয় দেশগুলো হাইড্রোজেনের ব্যবহার বাড়াতে চাইছে, অন্যদিকে ভারত এই হাইড্রোজেনের বড় সাপ্লায়ার হতে চাইছে। এর জন্যই আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে কাতারের খারাপ দিন এখন থেকেই শুরু হতে চলেছে। এটা হয়তো এখন কাতার বুঝতে পারবে না, কিন্তু আজ থেকে 10 বছর পর কাতারের ফল পাবে। রয়টার্সের একটা রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে ভারত ইউরোপীয় ইউনিয়নকে 10 মিলিয়ন টন গ্রিন হাইড্রোজেন সাপ্লাই করার জন্য কথা বলা শুরু করে দিয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরও ভারতের কাছ থেকে 5 মিলিয়ন টন গ্রিন অ্যামোনিয়া এবং 1.5 মিলিয়ন টন গ্রিন হাইড্রোজেন কেনার কথা বলেছে। অন্যদিকে আদানি, এনটিপিসি, এলএনটি, রিলায়েন্স, জেএসডব্লিউ, বিপিসিএল এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো ভারতীয় কোম্পানিগুলো গ্রিন হাইড্রোজেনের প্রোডাকশনে সবার থেকে গিয়ে রয়েছে। এছাড়া 15টারও বেশি স্টার্টআপ ভারতে হাইড্রোজেন ট্যাঙ্ক, ফুয়েল সেল এবং ইলেকট্রোলাইজারকে স্বদেশীভাবে ডেভেলপ করা শুরু করে দিয়েছে। এগুলো এমন ধরনের টেকনোলজি যেগুলো আজ নয়তো কাল প্রত্যেকটা দেশ ব্যবহার করবে এবং পরিস্থিতি এমন জায়গায় দাঁড়াবে যে হয়তো আজকে পেট্রোলিয়ামের জন্য ভারতকে তার পেছনে ঘোরাচ্ছে, সেই পরবর্তীকালে ভারতের পেছনে হাইড্রোজেনের জন্য ঘুরবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি ধারণা নিচে কমেন্টে অবশ্যই জানান।